প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ইরানকে যেই 9 দফা প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের মাধ্যমে, গতকালকে ইরান তার পাল্টা 14 দফা জমা দিয়েছে পাকিস্তানের কাছে। তার মানে এখন হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের 9 দফা এবং ইরানের হচ্ছে 14 দফা। এখন প্রশ্ন হচ্ছে যে এই 9 দফা এবং এই 14 দফা এর ভিতরে আসলে সমন্বয় করবে কিভাবে, সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং সেটাই সম্ভবত বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি। এখন দেখা যাক যে পাকিস্তান কিভাবে এটা সমন্বয় করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই যে আমাদের এই 9 দফা এবং ইরানের 14 দফা, ইরানের এই 14 দফা আমার মোটেও পছন্দ হয়নি। এটা পছন্দ হওয়ার কথা না, মানে ট্রাম্প বলতেছেন যে এটা আমার পছন্দ হয়নি, বাট পছন্দ হওয়ার কথাও না, কারণ ইরান তো আপনার পছন্দ মতো 14 দফা দিবে না, তাই না? এটা তারা দিয়েছে তাদের নিজেদের স্বার্থে। আপনি ট্রাম্প যেমন 9 দফা দিয়েছেন আপনার স্বার্থে, ইরান তেমনি 14 দফা দিয়েছে তার স্বার্থে। সুতরাং আপনার পছন্দ না হয় স্বাভাবিক, বাট বাস্তবতা হচ্ছে ইরান এই 14 দফা বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা বলতেছে যে এই 14 দফার উপরে আলোচনা হতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই রিপোর্টগুলো কিন্তু আমরা পেয়েছি তাসনিম নিউজের কাছ থেকে, সেটা হচ্ছে যে ইরানের আধা সরকারি একটি মিডিয়া। তারা বলেছে যে ট্রাম্প বলতেছে যে ঠিক আছে, তোমাদের 14 দফা আমাদের 9 দফা, এই আলোচনার জন্য আমরা একটা 2 মাসের যুদ্ধবিরতি চাই। তখন ইরান বলতেছে যে না, 2 মাস অত্যন্ত বেশি, এই আলোচনার জন্য মূলত আসলে 1 সপ্তাহই এনাফ, বাট তারপরেও তোমরা যেহেতু বলেছো 1 মাস আমরা রাজি আছি, 1 মাস পরে যদি চুক্তি না হয় তাহলে আবার যুদ্ধ শুরু হবে। আপনি ভেবে দেখেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পরাক্রমশালী রাষ্ট্র আমেরিকা বলতেছে যে আমরা যুদ্ধবিরতি চাই, ইরান বলতেছে না এত বেশি সময় যুদ্ধবিরতি দেওয়া লাগবে না, তোমরা 2 মাস চেয়েছ, আমরা 1 মাস দেব। ভাবা যায় মানে ইরান কোন পর্যায়ে আছে। তার মানে হচ্ছে ইরান আসলে আমেরিকাকে আর থোড়াই কেয়ার করে, কোনো কেয়ার করতেছে না। তার মানে হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের পতন অলরেডি হয়ে গিয়েছে এবং ইরানের মতো দেশ তারা বলতেছে যে আমরা তোমাদেরকে 2 মাস সময় দেব না, যুদ্ধ করতেই হবে 1 মাসের ভিতরেই। ওদিকে তিনি বলতেছেন জার্মানি থেকে সৈন্য সরিয়ে নিব, ইউরোপ থেকে সৈন্য সরিয়ে নিব, মানে বিশ্বের কোনো দেশই তার সঙ্গে আর নাই, তার সঙ্গে শুধু আছে এই ইসরায়েল এবং আরব আমিরাত। এবং এই সংযুক্ত আরব আমিরাত যে 7টা স্টেট নিয়ে গঠিত, আবুধাবি, দুবাই, শারজাহ সহ অন্যান্য, এগুলো এখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে একমত না। সেখানেও কিন্তু বিশাল বিভেদ দানা বাঁধতেছে। তো আমরা দেখি যে আসলে আমেরিকাকে দেওয়া যে 14 দফা, সেই 14 দফায় ইরান কি কি বলেছে। শুধুমাত্র সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং এই সংকটের স্থায়ী সমাধানই আমাদের মূল লক্ষ্য। এই 14 দফার কথা মূলত বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি সম্প্রতি ইরান রাজধানী তেহরানে একটি কূটনীতিক মিটিং এর আয়োজন করেছিলেন, সেখানে সকল বিদেশি কূটনীতিকরা ছিলেন। তাদেরকে তিনি বলেছেন যে চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান, এখন বল আমেরিকার কোর্টে। এখন ট্রাম্প কূটনীতির পথে হাঁটবেন নাকি সংঘাত বেছে নিবেন, সেই সিদ্ধান্ত ট্রাম্পকে নিতে হবে। এবং ইরানের এই নতুন শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যেমন ভবিষ্যতে কোনো প্রকার সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দিতে হবে, ইরানের সীমান্তবর্তী এলাকা সহ গালফ কান্ট্রিগুলো থেকে সকল মার্কিন ঘাঁটি এবং মার্কিন বাহিনী প্রত্যাহার করতে হবে। এটা আমেরিকা করবে বলে মনে হয় না। ইরানের উপর থেকে নৌ অবরোধ সহ সকল ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বিদেশে জব্দ করা ইরানের সকল সম্পদ ফেরত দিতে হবে এবং লেবানন সহ সকল রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটাতে হবে। এবং হরমুজ প্রণালী নিয়ে কিছু বলা হয়েছে কিনা আমি জানি না, 14 দফায় নিশ্চয়ই কিছু বলা হয়েছে, কারণ হরমুজ আসলে ইরান ছাড়বে না। ইরানের সুপ্রিম লিডার সাইদ মুস্তফা খামেনি তিনি স্পষ্ট বলেছেন যে এই হরমুজ আসলে ইরানের কন্ট্রোলেই থাকবে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ইরান মনে করে যে পারমাণবিক অস্ত্র তৈরি করা, রক্ষা করা ইরানের সার্বভৌম অধিকার, এটা তাদের অধিকার, তারা এটা নিয়ে আমেরিকার সঙ্গে কোনো বার্গেইনে যাবে না। এবং সমস্যা হচ্ছে এটা, আমেরিকা বলতেছে যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে সরে না আসে তাহলে কোনো আলোচনা হবে না, এটা সমস্যা। এবং ট্রাম্প বলতেছে যে ইরান হচ্ছে একটা মানে সভ্য রাষ্ট্র না, ইরানের কোনো গণতন্ত্র নাই। ইরানে প্রথম ক্ষমতায় আসছে সেই 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, তারপর আয়াতুল্লাহ আলী খামেনি, তার ছেলে মুস্তফা খামেনি, এরা হচ্ছে জঙ্গি দেশ, এদের কাছে পারমাণবিক অস্ত্র থাকা নিরাপদ না। অথচ নর্থ কোরিয়াও কিন্তু পারমাণবিক অস্ত্র সমৃদ্ধশালী দেশ।
সেখানেও কিন্তু গণতন্ত্র নাই। যে 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 বর্তমানে যে কিম জং উন, তার বাবা কিম জং ইয়ং, তার বাবা কিম জং ইল, এই তিন পুরুষ ধরে শাসন করে আসতেছে। তো সেই নর্থ কোরিয়া যদি পারমাণবিক অস্ত্র রাখার অধিকার থাকে, ইরানের কেন থাকবে না, তাই না? এটাই হচ্ছে এখন প্রশ্ন। এখন ওদিকে আবার ওই যে ট্রাম্পের যেই অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, তিনি বলতেছেন যে ইরানের জনগণ ইরানের এই অত্যাচারী শাসক থেকে মুক্তি চায়। ভাই তুমি কে যে তুমি এই কথা বলার? তুমি কিভাবে বুঝলা যে ইরান জনগণ তাদের অত্যাচারী শাসক থেকে মুক্তি চায়? চায় না তো। যেদিন প্রথম হামলা চালালো আমেরিকা 28 ফেব্রুয়ারি, সেই প্রথম দিনই তো ইরানের যে প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রায় 20-22 জনকে মেরে ফেললো, এবং ট্রাম্প বলল জনগণ রাস্তায় নেমে আসুন, আপনারা ইরান সরকারকে উৎখাত করেন। কেউ রাস্তায় নামছে? নামে নাই তো। কেউ তো রাস্তায় নামে নাই। সবাই সরকারের সঙ্গে ছিল এবং তারা আগে চৈক্যবদ্ধ হয়েছে। একজন ইরানি মহিলা বলতেছে যে আমরা এখন ওয়েস্টার্ন ড্রেস পরে রাস্তায় হাঁটতেছি, ইরানের পুলিশ কিছুই বলতেছে না, কারণ এই যুদ্ধ সবার ভিতরে একটা একতাবোধ, ঐক্যবদ্ধতা এনে দিয়েছে যে আমরা যে যেই মতবাদের হই না কেন, কেউ ইসলামিক, কেউ নন ইসলামিক, কেউ আস্তিক, কেউ নাস্তিক, কেউ ওয়েস্টার্ন কালচারে বিশ্বাসী, কেউ ইরানি কালচারে বিশ্বাসী, বাট একটা বিষয় সবাই একমত যে এই বহিঃশত্রুদের হাত থেকে, এই মার্কিন সাম্রাজ্যবাদের হাত থেকে ইরানকে মুক্ত রাখতে হবে, এবং যে যুদ্ধ অন্যায়ভাবে ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেই যুদ্ধ থেকে এই দেশকে মুক্ত করতে হবে এবং এই যুদ্ধে জয় লাভ করতে হবে। এটা হচ্ছে ঐক্যবদ্ধ ইরান। বাট স্কট বেসেন্ট বলতেছে যে ইরানের জনগণ আমাদেরকে একত্রিত করতেছে যে ইরানের এই অত্যাচারী সরকারের হাত থেকে আমাদেরকে বাঁচান। মানে কত বড় ভণ্ডামি দেখেন। তোমার কে বলছে বাঁচান আর তুমি কিভাবে বুঝলা? কিন্তু ওই যে ওই ন্যারেটিভ তৈরি করা, এই যে বলতেছে যে মার্কিন কংগ্রেসে যে আরেকজন যে এই যুদ্ধমন্ত্রী হ্যাকসেথ, এই লোকটা দেখলে আমরা কি বলবো আর, এতে মানে মনে হয় যে ওই যে পাড়ার মাস্তান আছে না, ওইরকম ওই চুলগুলো ওইরকম উল্টে আছে। তাকে কংগ্রেস বলতেছে যে এই যুদ্ধে কত খরচ হয়েছে, তখন সে বলল যে কত বিলিয়ন ডলার যেন বলছে, যদিও অনেক কম বলছে, মানে যা খরচের যুদ্ধে তার চেয়ে কিন্তু অনেক কম কম বলতেছে, 3-4 গুণ কমে ফেলছে। তখন সিনেটর বলতেছে যে এই যে এত টাকা খরচ হইলো, এগুলো তো আমেরিকান জনগণের ট্যাক্সের টাকা। তখন হ্যাসগেট বলতেছে যে যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতো এবং করে আমাদের উপর হামলা করতো তখন কি ভালো হতো? আরে ভাই, এটা তো সবাই জানে যে ইরান আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করলো, এগুলো কোনোদিনই আমেরিকা ব্যবহার করতে পারবে না, কারণ আমেরিকা অনেক দূরে আর করবেও না। ইরানের সেই ইচ্ছা নাই। ইরান শুধু চায় আত্মরক্ষার জন্য। যেখানে তুলসী গাবার্ড, যে গোয়েন্দা প্রধান আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত, তিনি কদিন আগে বলেছেন যে আসলে ইরানে কোনো পারমাণবিক অস্ত্রই নেই। এখন হ্যাসেট বলতেছে যে পারমাণবিক অস্ত্র বানায় বসে রয়েছে, এটা আমাদের মুক্ত করতে হবে। তাহলে ভাই এই যে পারমাণবিক অস্ত্র এটা বানাইছে কিনা তার কোনো প্রমাণ, কংক্রিট এভিডেন্স আপনার কাছে নাই, আপনি শুধু ইসরায়েলের কথায় আক্রমণ করে দিলেন। এবং সাবেক একজন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জন কেরি, তিনি বলেছেন যে যখনই কোনো নতুন মার্কিন প্রেসিডেন্ট আসে তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটা পাওয়ার পয়েন্ট নিয়ে আসেন, যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে না, স্লাইড দেখায় ওই যে বড় স্ক্রিনে, এই স্লাইড নিয়ে দেখাতেন যে কেন আসলে আমেরিকার ইরানে হামলা চালানো দরকার। কোনো প্রেসিডেন্ট রাজি হয়নি, শুধু এই ডোনাল্ড ট্রাম্প রাজি হয়েছেন হামলা চালাতে, এবং এই হামলা চালাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে সবচেয়ে বড় মাইনকা চিপায় পড়ছেন। এখন তিনি না পারতেছেন যুদ্ধ কন্টিনিউ করতে, না পারতেছেন তিনি ফিরে আসতে, এবং যুদ্ধ শুরুর আগে ইরান নিয়ে তার যে হিসাব নিকাশ ছিল, যেমন ওই যে ভেনেজুয়েলাতে করছেন, আফগানিস্তানে করছেন, ইরাকে করছেন, লিবিয়াতে করছেন, মানে খুবই সহজ, আসলাম, দেখলাম, জয় করলাম। এটা আর এবার হচ্ছে না, এবং এটা হচ্ছে না বলে ট্রাম্প আসলে এমন কিছু কথা বলতেছেন, আচার ব্যবহার করতেছেন যেগুলো তার পাগলামি বহিঃপ্রকাশ, এবং একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক। ট্রাম্পের নিজের এক কথার সঙ্গে কিন্তু আরেকটা কথা সাংঘর্ষিক, তাই না? তো আমি দেখি যে আমাদের আমিনুল ইসলাম ভাই কি লিখেছেন। আল জাজিরার এই মুহূর্তে শিরোনাম হচ্ছে আমেরিকা ইরান কূটনীতি হুমকির মুখে। এর আগে শুক্রবার ইরান জানিয়েছিল যে যুদ্ধ বন্ধ করার জন্য নতুন 14 দফা প্রস্তাব পাকিস্তানের কাছে পাঠিয়েছে ইরান, এবং গতরাতে ট্রাম্প জানিয়ে দিয়েছে যে ইরানের এই প্রস্তাব আমার পছন্দ হয় নাই। পছন্দ হওয়ার কথা হতো না, ইরান তো আর আপনার পছন্দ মতো প্রস্তাব দিবে না, তাই না? এরপর থেকে আমেরিকা ইরানের মাঝে আলোচনা কার্যত বন্ধ হয়ে গিয়েছে বলে রিপোর্ট প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইসরায়েলের টেলিভিশনগুলো রিপোর্ট প্রকাশ করেছে যে এই শুক্র ও শনিবার হাজার হাজার টন বোমা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এসেছে আমেরিকা থেকে। অর্থাৎ আমেরিকা ইসরায়েলের কথা শুনে হয়তো ইরানে আরেক দফা হামলা চালাতে পারে। এদিকে ট্রাম্পের এক সময়ের খুব কাছের বন্ধু সাবেক কংগ্রেস সদস্য মার্জারি টেলর গ্রিন আজকে ট্রাম্পের আরেক কাছের বন্ধু টাকার কার্লসনের শোতে গিয়ে বলেছেন যে আমেরিকান কংগ্রেস এবং সিনেট এখন পুরোপুরি ইসরায়েলের দখলে।
তিনি যুক্তি দিতে গিয়ে বলেছেন যে আমি যখন কংগ্রেসের মেম্বার ছিলাম তখন ইসরায়েলে প্রতি বছর আমেরিকা যেই পরিমাণ অর্থ সাহায্য পাঠায় সেটি কমানোর জন্য আমি বিল এনেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ডেমোক্রেট এবং রিপাবলিকান এই দুই দল মিলিয়ে 400-রও বেশি সদস্যের মাঝে মাত্র 5 জন আমার পক্ষে ভোট দিয়েছে। এরপর তিনি আরো বলেছেন যে যারা আমেরিকায় নির্বাচন করে, সে ডেমোক্রেট হোক কিংবা রিপাবলিকান হোক, সবাই ইসরায়েলের লবিস্টদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় এবং এজন্যই আমেরিকান হাউস অফ সিনেট বলেন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বলেন, উচ্চকক্ষ বলেন, নিম্নকক্ষ বলেন, সবকিছুই কিন্তু ওই ইসরায়েলিদের দখলে। চিন্তা করে দেখেন যে আমেরিকার মতো বিশ্বের একটা অন্যতম পরাক্রমশালী রাষ্ট্র চলতেছে বিদেশিদের টাকায়, বিদেশি লবিস্টদের টাকায়। ভাবা যায় এতদিন পৃথিবীর মানুষের কাছে এই বিষয়গুলো পরিষ্কার ছিল না, কিন্তু নেতানিয়াহুর বুদ্ধিতে ট্রাম্প যখন ইরান যুদ্ধ জড়িয়ে পুরা মার্কিন সাম্রাজ্যকে হুমকির মুখে ফেলে দিয়েছে, তখন কিছু কিছু আমেরিকান এই বিষয়গুলো নিয়ে মুখ খোলা শুরু করেছে। এদিকে সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে মধ্যপ্রাচ্যে থাকা 16টা আমেরিকান সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং এগুলো আর ব্যবহার করা সম্ভব না। তো এই রিপোর্টটা মনে হয় ট্রাম্পের চোখে পড়েছে। এরপরই ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লিখেছেন যে সিএনএন হচ্ছে একটা নির্বোধ আর নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট হচ্ছে রাষ্ট্রদ্রোহিতামূলক। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প এই সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের উপর চটলো কেন? কারণ খুব সহজ, কারণ হচ্ছে ট্রাম্প এই বিষয়গুলো লুকাতে চেয়েছিল। ইরান যুদ্ধে মার্কিন যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মার্কিন ঘাঁটি ধ্বংস হয়েছে, যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছে, তারপরে নৌজাহাজ ধ্বংস হয়েছে, প্রচুর সৈন্য মারা গিয়েছে, এটা আমেরিকা লুকাতে চেয়েছিল। এজন্য তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি আজকে বলেছেন যে এতদিন পর্যন্ত আমেরিকা স্বীকার করে নাই যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি আমেরিকার হয়েছে, অথচ ইরান খুব ভালো করেই জানে যে মার্কিন ঘাঁটিগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন এই যখন আমেরিকান সংবাদ মাধ্যমে রিপোর্ট করতেছে, তখন আর ট্রাম্প সহ্য করতে পারতেছে না, কারণ এতে ট্রাম্পের দুর্বলতা প্রকাশ হয়ে গিয়েছে। শুধু আমেরিকাই না, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলও সুবিধা করতে পারতেছে না। খোদ ইসরায়েল টেলিভিশনের একটি প্রতিবেদনে একজন রাজনীতিবিদ বলেছেন যে লেবাননে আমাদের প্রচুর সৈন্য মারা পড়তেছে অথবা আহত হয়ে ফিরে আসতেছে, কারণ লেবাননের নতুন প্রযুক্তির ড্রোনের সঙ্গে আমরা পেরে উঠতে পারতেছি না। এবং আল জাজিরা রিপোর্ট করেছে যে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহর ড্রোনের ব্যবহার কার্যকরভাবে প্রমাণিত হচ্ছে এবং এই ড্রোন নাকি ফাইবার অপটিক সিস্টেম দিয়ে বানানো, যেটা রেডিও ফ্রিকোয়েন্সি বা জিপিএস কোনো কিছুই ব্যবহার করে না এই ড্রোনগুলো। হ্যাঁ, যার কারণে এই ড্রোনগুলো ইসরায়েলের রাডারে ধরা পড়তেছে না এবং এতে করে লেবাননের ভিতরে ঢুকা ইসরায়েলি সৈন্যরা এখন মরণ ফাঁদে পড়েছে। এবং সেই ইসরায়েলি টেলিভিশনে আলোচকরা বলতেছিল যে আমাদের সৈন্যদের ফিরিয়ে আনা হোক, কারণ আমরা চাই না আমাদের আর কোনো সৈন্য লেবাননে গিয়ে মারা যাক। এবার প্রশ্ন হচ্ছে এই যে এই ফাইবার অপটিক সিস্টেমের যে ড্রোন, এই ড্রোনগুলো হিজবুল্লাহর কাছে গেল কিভাবে? উত্তর খুবই সহজ, সেটা হলো ইরানের কাছ থেকে গিয়েছে। সিএনএন রিপোর্ট করেছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো আমেরিকা এবং ইসরায়েল তাদের যে ইন্টারসেপ্টর আছে, সেই ইন্টারসেপ্টরের মাধ্যমে কিছুটা ঠেকাতে পারলেও ড্রোনগুলো নাকি সবচেয়ে বেশি ক্ষতি করেছে। অর্থাৎ আমেরিকা এই যে ড্রোন, যে নর্মাল শাহেদ ড্রোন, কামিকাজ ড্রোন সামান্য খরচ দিয়ে করা যায়, এই ড্রোন সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমেরিকার। মানে আমেরিকা এগুলো ঠেকাতে পারেনি। চিন্তা করে দেখেন যে আমেরিকা যদি এখন ইরানে স্থল অভিযান চালায়, তাহলে আমেরিকান সৈন্যদের কপালে কি লেখা আছে? নিশ্চয়ই খারাপ কিছু লেখা আছে। হয়তোবা দুটা দ্বীপ দখল করবে, খার্গ আইল্যান্ড, ক্যাশ আইল্যান্ড দখল করবে, কিন্তু কয়দিন দখল রাখতে পারবে সেটাই হচ্ছে এখন প্রশ্ন। এদিকে আমেরিকার সঙ্গে ইউরোপের সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। ট্রাম্প আর সকালে ইউরোপের উপর আরো 25% বাণিজ্য শুল্ক বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মূলত জার্মানির উপর ক্ষিপ্ত হয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন। এদিকে জার্মানির ভাইস চ্যান্সেলর আজকে বলতেছে যে ট্রাম্পের কাছ থেকে আমাদের কোনো উপদেশ নেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, এখন আমির ইসলাম বলতেছেন যে আমি দীর্ঘদিন ধরে এই ভূরাজনীতি পর্যবেক্ষণ করতেছি, ভূরাজনীতি আমি পড়াই, আমি সাম্রাজ্যবাদ বিষয়ে পিএইচডি করেছি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে জার্মানির একজন চ্যান্সেলর, একজন জার্মান নেতা আমেরিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে সরাসরি কথা বলবে, এটা বোধহয়
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবী এই ধরনের কথায় অভ্যস্ত নয়। ইউরোপের যে মেইনল্যান্ড আছে, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড বাদে, হ্যাঁ, এটাতে কিন্তু জার্মানি যা বলে তাই শেষ। আপনার খেয়াল আছে না যে ইউরোপিয়ান ইউনিয়ন ছিল, সেখান থেকে ইংল্যান্ড বের হয়ে গিয়েছে, মানে ইউকে বের হয়ে গিয়েছে, যুক্তরাজ্য বের হয়ে গিয়েছে। এর মেন কারণই হচ্ছে আসলে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির সংঘাত। কারণ ইউরোপিয়ান ইউনিয়নে জার্মানি ছিল বড় নেতা, তারা যা বলতো বাকি দেশগুলো সব মেনে নিত, কিন্তু এটা ইংল্যান্ডের পছন্দ হয়নি। আরো অনেক নানা কারণ আছে, বাট এটা একটি কারণ। এই কারণে 2016 সালে জনগণ ভোট দেয় যে আমরা ইউরোপের সঙ্গে থাকবো না। তার ফলে এই ইউকে ইউরোপিয়ান থেকে বের হয়ে আসে। জার্মানি হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় শক্তি। সেই জার্মানির চ্যান্সেলর গতকালকে বলেছেন যে ইরান যুদ্ধে ট্রাম্পের পরাজয় হয়েছে এবং ইরান একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে, যেটা ট্রাম্প কিছুতেই সহ্য করতে পারতেছেন না। জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাবার পর সিদ্ধান্ত নিয়েছিল যে নিজেদের বাজেটের 2%-এর বেশি তারা কখনো সামরিক খাতে ব্যয় করবে না। বাট যদি তারা ব্যয় করে তাহলে জার্মানি এক সময় ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ হবে। যেই জার্মানি 2টা বিশ্বযুদ্ধ মোকাবেলা করে আসছে, যেই জার্মানি 2টা ভাগ হয়ে গিয়েছিল, পশ্চিম জার্মানি, পূর্ব জার্মানি, তারা আবার এক হয়ে সমস্ত বিশ্বের অন্যতম শক্তি হয়ে যাবে যদি তারা আবার অস্ত্র বানানো শুরু করে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা চুক্তি হয়েছিল আমেরিকার সঙ্গে যে তারা আর অস্ত্র বানাবে না। সেম গোস টু জাপান। জাপানের একই অবস্থা, কারণ এগুলি হচ্ছে মানে জার্মানি, জাপান, ইতালি, এরা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি। তো এখন জার্মানি মনে করে যে ইউরোপের উচিত হবে না আমেরিকার উপর নির্ভরশীল থাকা, এবং এই যুদ্ধের পর নিশ্চিতভাবে ইউরোপ চেষ্টা করবে তারা আমেরিকার বলয় থেকে আস্তে আস্তে বের হয়ে আসার। এদিকে এই যুদ্ধের প্রভাবে আরব দেশগুলোর মধ্যেও কিন্তু বিভক্তি দেখা দিয়েছে। আরব আমিরাতের সঙ্গে সৌদি আরব এবং কাতারের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। তবে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পেপ আজ একটি ইন্টারেস্টিং বিষয় বলেছেন। তিনি বলেছেন যে এই সংযুক্ত আরব আমিরাত, মানে ইউনাইটেড আরব আমিরাত, ইউএই, এর 7টা স্টেট আছে। 7টা। এবার আমি জানি যে কটা, যে শারজা ক্রিকেট খেলা হয়, আরব আমিরাত এবং দুবাই। এখন তথ্য হচ্ছে যে শারজা নাকি এই আরব আমিরাত থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এবং তিনি বলতেছেন যে দুবাই এবং আবুধাবি এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, শারজা এর অনেক কিছুই সাপোর্ট করতেছে না এবং তারা বের হয়ে যাচ্ছে। এবং তিনি এটাও বলেন যে আমরা হয়তো কিছুদিনের মধ্যেই নতুন একটি রাষ্ট্র, রিপাবলিক অফ শারজা, দেখতে পাবো খুব নিকট ভবিষ্যতে। অর্থাৎ এই যুদ্ধের ফলে পুরো বিশ্ব ব্যবস্থারই পরিবর্তনটা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠতেছে, এবং আমেরিকার পাশে ইসরায়েল এবং আরব আমিরাত ছাড়া আর কোন রাষ্ট্র আসলে নাই। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় কি আমেরিকা ইরানে হামলা করবে? আর যদি হামলা নাই করে, তাহলে এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই যে অ্যাপাচি হেলিকপ্টার, ড্রোন, থার্ড মিসাইল, টমাহক ক্রুজ মিসাইল, A-15, A-35, A-20, C-35, C-10, মেরিন ফোর্স, ডেল্টা ফোর্স, গ্রাউন্ড ফোর্স, স্পেশাল ফোর্স, এত কিছু তো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মধ্যপ্রাচ্যে নেওয়ার কোনো মানেই হয় না। এবং গত সপ্তাহে নাকি প্রচুর বোমা, গোলা বারুদ আসলে আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যে গিয়েছে। তার মানে হচ্ছে যে আরেকটা মরণ কামড় ট্রাম্প ইরানের উপর দিবে। অন্তত গত বছরে যেমন 12 দিন একটা হামলা চালাইছিল, সেরকম একটা হামলা হলেও চালাবে, এবং চালায়া যাই হোক না কেন ট্রাম্প ঘোষণা দিবে যে এই যুদ্ধে আমরা জয়লাভ করেছি এবং ইরানের পারমাণবিক অস্ত্রগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। অথচ পারমাণবিক অস্ত্রগুলো ইরান কোনো এক গহীন পাহাড়ের এত নিচে রেখেছে যে এগুলো আসলে পৃথিবীর কোনো বোমা দ্বারা ধ্বংস করা সম্ভব নয়। কিন্তু হয়তো ট্রাম্প তার জয় প্রমাণ করার জন্য আরেকটা হামলা চালিয়ে ট্রাম্প বলবে যে আমরা ইরানের সমস্ত পারমাণবিক অস্ত্রগুলো ধ্বংস করে দিয়েছি, কিন্তু আসলে এটা হবে একটা মিথ্যা অজুহাত। কারণ ট্রাম্প আসলে দেখাতে চায় যে দেখো আমি ইরান যুদ্ধে জয়লাভ করেছি, এবং সেই দেখানোর জন্য হলেও আরেকবার ট্রাম্প ইরানে হামলা চালাবে বলেই মনে করেন অনেক সামরিক বিশেষজ্ঞরা। এদিকে অধ্যাপক মারান্ডি বলেছেন যে ইরানে আরেকবার হামলা হলে ইসরায়েলের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা আর থাকবে না। শুধু ইসরায়েলই না, আরব দেশগুলোর সকল তেল গ্যাস ক্ষেত্রগুলো ধ্বংস হয়ে যাবে এবং আমেরিকার জাহাজগুলোকেও ইরানে বা ধ্বংস করে দিবে। এদিকে সিএনএন বলতেছে যে ইরানে যুদ্ধ শুরু হওয়ার 2 মাস পর দেখা যাচ্ছে যে প্রায় সবাই পরাজিত হয়েছে। তিনি এই কলামে লিখেছেন যে ইরান আমেরিকা যুদ্ধে পৃথিবীর সব দেশই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ইনক্লুডিং বাংলাদেশ, বাট সবচেয়ে বেশি লাভ হয়েছে রাশিয়া এবং চীনের। সঙ্গে মার্কিন সাম্রাজ্যবাদের যে পতনের যে স্পষ্টতা, এটা আমাদের সামনে ফুটে উঠেছে, আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। এবং মারান্ডি লিখেছেন যে ইরানের যুদ্ধে জিতবে হয় যুদ্ধক্ষেত্রে অথবা কূটনৈতিকভাবে। ইরান
আমাদের সবাইকে ভুল প্রমাণ করেছে। কয়েক যুগ ধরে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওরা কিভাবে জ্ঞান বিজ্ঞানে এত এগিয়ে গেল, এটা নিশ্চিতভাবেই ভবিষ্যতে এটা নিয়ে অনেক গবেষণা হবে এবং ভবিষ্যতে তো হবেই, বর্তমানে এবং ভবিষ্যতে ইরান পৃথিবীতে অন্যতম একটি বিস্ময়কর দেশ হিসাবেই আবির্ভূত হয়েছে এবং অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ।